গুড ইভিনিং মাই ওয়ারিয়ার্স। আজকে শুরু হচ্ছে আমাদের কস্টের সেমিস্টার 3 ক্লাস 12 এর দ্বিতীয় পর্ব, যেখানে আমরা আজকে জানতে পারবো এমপ্লয়ি কস্ট এবং লেবার কস্টের ব্যাপারে। জিনিস দুটো একই নাকি ভিন্ন? প্রথম পর্বে আমরা জানতে পেরেছি কনসেপ্ট অফ লেবার কস্ট, কনসেপ্ট অফ লেবার অ্যান্ড কনসিডারেশন ফর লেবার অ্যান্ড লেবার কস্ট, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা অলরেডি বলে দিয়েছিলাম, পারলে সেটা একবার চেক আউট করে নেওয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়ি কস্ট অর লেবার কস্ট, এই ব্যাপারটা। তো জিনিসটা ভিন্ন নাকি একই জিনিস, এই জিনিসটা আমাদের আগে ক্লিয়ার আউট করতে হবে। এমপ্লয়ি কস্ট বলতে আমরা জেনারেলি বুঝি কোনো একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে যত এমপ্লয়ি বা যত কর্মচারী আছে, তারা যে কাজ করছে তাদের পেছনে বা তাদের মাথা পিছু যে টাকাটা বা স্যালারি হোক, ফিজ হোক, যেটা দেওয়া হয়, জেনারেলি সেটা টোটাল যে অ্যামাউন্টটা খরচা করছে একটা কোম্পানি, সেটাকে বলা হয় হচ্ছে এমপ্লয়ি কস্ট। এই সেম ব্যাপারটাই যদি আমি কোনো একটা অর্গানাইজেশন যেটা শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্যই প্রসিদ্ধ, যারা শুধুমাত্র কোনো জিনিস উৎপাদন করে, এই উৎপাদনের পেছনে যেই লেবাররা অক্লান্ত পরিশ্রম করছে, তার বদলে তারা যে লেবার কস্টটা পাচ্ছে বা যেই ফিজটা পাচ্ছে বা স্যালারিটা পাচ্ছে বা যে ওয়েজেসটা পাচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে লেবার কস্ট। কিন্তু CAS 7 অনুযায়ী, মানে যেটাকে আমরা বলি কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7, এই অনুযায়ী আমাদের জানানো হয়েছে এই এমপ্লয়ি কস্ট এবং লেবার কস্ট দুটোই একই জিনিস, এদের মধ্যে কোনো ভিন্নতা নেই। মানে একটি প্রতিষ্ঠানের, সেটা যে কোনো ধরনের উৎপাদনের জন্য হোক বা সেবা প্রদানের জন্য হোক, তাদেরকে প্রদেয় যে অর্থ দেওয়া হয় সেটাকেই আমরা বলি এমপ্লয়ি কস্ট বা লেবার কস্ট। এবার আমরা দেখব যে লেবার কস্ট বা এমপ্লয়ি কস্টের মধ্যে অন্তর্ভুক্ত কোন কোন জিনিসগুলো জেনারেলি পড়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি লেবার কস্ট আর এমপ্লয়ি কস্টের মধ্যে আমাদের দেখাচ্ছে যে স্যালারি আসছে, আমাদের এখানে স্যালারি, দেন বোনাস পাচ্ছি, আমরা বোনাস এখানে দেখতে পাচ্ছি, ওয়েজেস দেখতে পাচ্ছি, যেটাকে আমরা দিনমজুরি বলে থাকি, স্যালারিকে আমরা বেতন বলে থাকি। কন্ট্রাকচুয়াল পেমেন্টস বলতে আমরা 6 মাস বা 1 বছর বা 1.5 বছর 2 বছরের জন্য কোনো কোম্পানির অধীনে আমরা কাজ করছি এবং তার বদলে যে আমরা স্যালারিটা আমরা পেয়ে থাকি, এবং এটা জেনারেলি পার্মানেন্ট হয় না, তো এগুলোকে বলা হয় কন্ট্রাকচুয়াল পেমেন্টস। গ্র্যাচুইটি পেয়ে থাকি, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড পেয়ে থাকি, মেডিকেল বেনিফিটস পেয়ে থাকি, এবং বিভিন্ন ধরনের ভাতা বা অ্যালাওয়েন্সেস আমরা পেয়ে থাকি। তো এই জিনিসগুলোকে বলা, মানে এই জিনিসগুলো হচ্ছে আমাদের লেবার কস্ট বা আমাদের এমপ্লয়ি কস্টের অন্তর্ভুক্ত আইটেম। এবার আমরা দেখতে পাবো লেবার কস্ট বা এমপ্লয়ি কস্টের টাইপস কি কি হতে পারে বা প্রকারভেদ কি কি। এখানে আমি দেখতে পাচ্ছি, আমি অলরেডি লিখেছি ডিরেক্ট লেবার কস্ট অ্যান্ড ইনডাইরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট লেবার কস্ট বলতে আমি বুঝি প্রত্যক্ষ শ্রম দ্বারা যে ব্যয় হচ্ছে, আর ইনডিরেক্ট লেবার কস্ট দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে যেখানে আমার পরোক্ষ শ্রম ব্যয় হচ্ছে। তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষর মধ্যে এখানে ব্যাপারটা কি হচ্ছে? প্রত্যক্ষ শ্রম ব্যয়তে আমরা দেখতে পাই যে ওই প্রতিষ্ঠানের যে কোনো দ্রব্য উৎপাদন বা যে সেবা প্রদান করছে বা কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে, তার সঙ্গে সেই শ্রম ব্যয়টা ডিরেক্টলি ইনভলভ, সেই ধরনের জিনিসকে আমরা বলে থাকি হচ্ছে প্রত্যক্ষ শ্রম ব্যয় বা ডিরেক্ট লেবার কস্ট। যেমন কোনো একটা কারখানাতে আমি মনে করলাম একটা মেশিন তৈরি করতে হবে, সেই মেশিন তৈরি করতে আমার 30 জন লেবার লাগে। এই 30 জন লেবার তাদের কায়িক পরিশ্রম দিচ্ছে বা সে মেন্টাল ভাবে একটা বা মানসিক ভাবে সে একটা তার পরিশ্রম সে প্রোভাইড করছে, তার বদলে সে একটা টাকা পাচ্ছে। এই ধরনের কাজগুলোর করার বদলে যে সে ওয়েজেস বা স্যালারি আমরা বলে থাকি, যেটা পেয়ে থাকে, সেই কস্টটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট। এবার আসছে ইনডিরেক্ট লেবার কস্ট। তাহলে কি জিনিস? ওই একই প্রতিষ্ঠানে কোনো একটা ওয়াচম্যান বা সুপারভাইজার যে আছে, যে ডিরেক্টলি ওই
প্রোডাক্ট বা ওই সেবা বা কোনো একটা কাজ সম্পাদন হচ্ছে তার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত নয়, মানে ডিরেক্টলি সে ইনভলভ নয়, সেই ধরনের লোক যখন বেতন পায় বা দিনমজুরি পায় বা বোনাস পায়, সেইগুলোকে বলা হয় পরোক্ষ শ্রম ব্যয় বা ইনডাইরেক্ট লেবার কস্ট। এবার আমরা দেখব ডিরেক্ট লেবার কস্ট এবং ইনডিরেক্ট লেবার কস্টের বাইরে আমরা আর অন্যান্য কি লেবার কস্ট আমরা দেখতে পাই। এখানে আমি লিখেছি অলরেডি ফিক্সড লেবার কস্ট, ভেরিয়েবল লেবার কস্ট, সেমি ভেরিয়েবল লেবার কস্ট। এবার এইখান থেকে আমি ফিক্সড লেবার কস্ট কি জিনিস, যে লেবার কস্ট সাধারণত কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত, যে কোনো লেবার কস্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত, কিন্তু আমরা এখানে বলতে পারি যে ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যে লেবার কস্ট যুক্ত কিন্তু তার শ্রম ব্যয় উৎপাদনের সাথে সাথে পরিবর্তন হয় না। মানে আমি 100 ইউনিট কোনো জিনিস উৎপাদন করলে তার সাথে সাথে আমার যে মাসিক বেতন আছে সেটা আমার বেড়ে যাবে না বা সেটা আমার কমে যাবে না, সেটা আমার ফিক্সড থাকবে বা স্থির থাকবে। সেই ধরনের কস্টকে আমি বলি বা লেবার কস্টকে বলি হচ্ছে ফিক্সড লেবার কস্ট। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি স্যালারি। তারপরে আসছি ভেরিয়েবল লেবার কস্ট। ভেরিয়েবল লেবার কস্টের মধ্যে ফিক্সড লেবার কস্টের ঠিক অপোজিট, যেখানে আমরা কোনো ওয়ার্কারকে বা শ্রমিককে দিয়ে কাজ করছি, তাকে মজুরি তো অবশ্যই দেওয়া হয়, কিন্তু দৈনিক যদি সে কাজ করে, আজকে দাঁড়িয়ে সে 10 ইউনিট সে উৎপাদন করলো, 10 ইউনিট উৎপাদন করার জন্য তাকে দেওয়া হলো 100 টাকা। কালকে সে 20 ইউনিট উৎপাদন করলো, তার জন্য সে পেল 200 টাকা। তো প্রত্যেক দিন তার ইউনিটের উপর ডিপেন্ড করে তাকে মজুরি দেওয়া হয়। এই ধরনের লেবার কস্টকে আমরা বলে থাকি ভেরিয়েবল লেবার কস্ট। এইটা এর মানে ভেরিয়েবল বলতে আমরা বুঝতে পারছি যে জিনিসটা স্থির নয়, যেটা অস্থির। এর এক্সাম্পল হিসেবে আমি পাই হচ্ছে ওয়েজেস, যেটাকে আমি দিনমজুরি বলে থাকি। এবার আসছি সেমি ভেরিয়েবল লেবার কস্ট। সেমি ভেরিয়েবল লেবার কস্ট, পার্ডন মি, এটা লেবারটা লেখা হয়নি। সেমি ভেরিয়েবল লেবার কস্ট বলতে আমি বুঝি হচ্ছে যেখানে সম্পূর্ণ কোনো জিনিস স্থির নয় বা সম্পূর্ণ কোনো জিনিস অস্থির নয়, আংশিক স্থির এবং আংশিক অস্থির। এই ধরনের লেবার কস্টকে আমরা বলে থাকি সেমি ভেরিয়েবল লেবার কস্ট। এর আমি এক্সাম্পল হিসেবে আমি বলতেই পারি, সেটা হচ্ছে যদি আমার এক্সাম্পলে আমার দেখা যায় স্যালারি, অবশ্যই আমি পাচ্ছি, এটা আমার ফিক্সড লেবার কস্টের মধ্যে পড়ছে, এবং তার সাথে সে যদি ওভারটাইম করে থাকে, তাই এই ওভারটাইম করার জন্য সে একটা এক্সট্রা টাকা পায়, এইটা হচ্ছে অস্থির। তার মানে আমি এখানে ফিক্সড পাচ্ছি, এখানে আমি হচ্ছে ভেরিয়েবল পাচ্ছি। এই দুটোকে মিলিয়ে আমি বলতে পারি এটাকে বলা হয় সেমি ভেরিয়েবল, যেখানে একটা হচ্ছে স্থির এবং একটা হচ্ছে অস্থির। তো এখানেই পাচ্ছে হচ্ছে সেমি ভেরিয়েবল লেবার কস্ট, ভেরিয়েবল লেবার কস্টের কনসেপ্ট এবং ফিক্সড লেবার কস্টের কনসেপ্ট। তাহলে আমরা এখানে এতক্ষণ জানতে পেরেছি টাইপস অফ লেবার কস্ট অর এমপ্লয়ি কস্ট। এই জিনিসটাই আমরা যদি এবার সংক্ষেপে যদি একটা সামারি বানাই তাহলে কেমন কি দেখায় দেখি। এবার সামারিতে বলছে যে ডিরেক্ট লেবার কস্ট যেটা থাকবে সেটা উৎপাদনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে, সরাসরিভাবে যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত। ইনডাইরেক্ট লেবার কস্ট যেটা থাকবে সেটা উৎপাদনের সাথে ইনডাইরেক্টলি কানেক্টেড, মানে পরোক্ষভাবে যুক্ত থাকবে। তারপর আমি আসছি ফিক্সড কস্ট হিসেবে। ফিক্সড লেবার কস্ট হচ্ছে যেটা উৎপাদন বদলালেও আমার যে লেবার কস্টটা সেটা একই থাকবে। আর ভেরিয়েবলে থাকবে হচ্ছে যে উৎপাদন যেটা হচ্ছে, উৎপাদন যদি আমার বাড়ে আমার লেবার কস্ট আমার বাড়বে, উৎপাদন যদি কমে আমার লেবার কস্ট কমবে। তার মানে উৎপাদনের সঙ্গে ভেরিয়েবল লেবার কস্টটা আমার বদলাতে থাকে। সেমি ভেরিয়েবল জিনিসটা হচ্ছে আংশিক স্থির, মানে পার্টলি এটা স্থির থাকবে, অলরেডি আমি আগে বলেছি। একটা পার্ট হচ্ছে ফিক্সড ইনকাম থাকবে, একটা পাশে হচ্ছে আংশিক পরিবর্তনশীল, একটা হচ্ছে যেটা ভেরিয়েবল থাকবে। তো এই হচ্ছে আমাদের টাইপস অফ এমপ্লয়ি কস্ট অর লেবার কস্টের সামারি। এবার আমরা দেখব ক্লাসিফিকেশন অফ লেবার কি জিনিসটা কি। এতক্ষণ আমরা ক্লাসিফিকেশন অফ লেবার কস্ট দেখেছি, কনসিডারেশন অফ লেবার দেখেছি। এবার দেখবো হচ্ছে আমরা ক্লাসিফিকেশন অফ লেবার। এখানে আমরা বলছি ডিরেক্ট লেবার একটা আছে, একটা আছে ইনডাইরেক্ট লেবার আছে। তো ডিরেক্ট লেবার সেম জিনিসই আসছে, যে লেবার আমার
কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত, মানে কোনো কিছু আমি উৎপাদন করছি তার সাথে সরাসরিভাবে যে যুক্ত আছে বা প্রত্যক্ষভাবে যে যুক্ত আছে, সেই ধরনের লেবারকে আমরা বলে থাকি ডিরেক্ট লেবার। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে মেশিন অপারেটর হয়, কোনো জিনিস তৈরি করতে গেলে বা উৎপন্ন করতে গেলে আমরা দেখি হচ্ছে বিভিন্ন মেশিন অপারেট করতে হয়। এই মেশিন যারা অপারেট করে তাহলে মেশিন অপারেটর বলে। তো এরা হচ্ছে প্রত্যক্ষ শ্রম দিয়ে সেই কাজটা করছে, তার জন্য এদের বলা হয় হচ্ছে ডিরেক্ট লেবারের মধ্যে পড়ে। এরপর আসছি আমরা হচ্ছে ইনডাইরেক্ট লেবার, যারা পরোক্ষভাবে সেই উৎপাদনের সাথে যুক্ত। যেমন আমি যদি বলি যে ওই কোম্পানিতে বা ও যে প্রতিষ্ঠান যেটা আছে যেখানে আমাদের এই ধরনের কাজ মানে কোনো জিনিস প্রোডাকশন হচ্ছে আমার, সেখানে যে গার্ড আছে বা সেখানে যে সুপারভাইজার আছে, সে কোনো কিছু প্রোডাক্টের উৎপাদনের সাথে সরাসরিভাবে যুক্ত নয়, কিন্তু সে পরোক্ষভাবে যুক্ত। তো এই ধরনের লেবারকে বলা হয় হচ্ছে ইনডাইরেক্ট লেবার। এবার আমরা দেখব ডিরেক্ট লেবার বা ইনডাইরেক্ট লেবার ছাড়া আর কোন ধরনের লেবার আমাদের কাজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্কিল লেবার বা যেটাকে আমরা দক্ষ শ্রম বলে থাকি, এটা হচ্ছে আনস্কিল যেটা হচ্ছে অদক্ষ, সেমি স্কিল যেটা হচ্ছে আংশিক দক্ষ, এবং ম্যানুয়াল যেটা কায়িক শ্রমের সাথে যুক্ত, এবং মেন্টাল যে হচ্ছে মানসিক কাজকর্ম করে সে তার লেবারটাকে ডেভেলপ করে। এবার আমি স্কিল লেবার বলতে পারি বিভিন্ন ধরনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা হচ্ছে একটা পার্টিকুলার প্রফেশনের সাথে যুক্ত এবং সেই প্রফেশনে যুক্ত হওয়ার আগে সে সেটা নিয়ে পড়াশোনা করে এবং সে সেটা নিয়ে যথেষ্ট রিসার্চ করার পর তারপর গিয়ে সে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয়ে থাকে। তার মানে সে যথেষ্ট দক্ষতার সাথে তার সে কাজটা করছে এবং তার বদলে যে লেবারটা দিচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে মানে স্কিল্ড লেবার। আনস্কিল্ড বলতে বুঝি যে লেবারগুলোর সাথে বা যে শ্রমিক খুব একটা দক্ষ নয় তার কাজে, মানে কোনো মতে সে কাজটা করছে, তার কাছে সেই আইডিয়াটা নেই কিভাবে কাজটা করা উচিত, কতটা করা উচিত, কোথায় করা উচিত। তো এই ধরনের লেবারগুলোকে আমরা বলি হচ্ছে আনস্কিল্ড লেবার। এছাড়া আমরা দেখতে পাই হচ্ছে সেমি স্কিল, যারা হচ্ছে আংশিক দক্ষ এবং তারা আস্তে আস্তে অ্যাডাপ্টেশনের ফলে তারা আস্তে আস্তে ডেভেলপ করে ফেলে নিজেকে। সেই ধরনের ডেভেলপমেন্টগুলো মানে সেই ধরনের লেবারগুলোকে আমরা বলি হচ্ছে সেমি স্কিল্ড। আচ্ছা, আনস্কিল্ড বলতে আমরা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি হচ্ছে দিনমজুরকে বলতে পারি। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি হচ্ছে যে বহনকারী শ্রমিক, মানে যারা ভ্যান, রিক্সা ইত্যাদি ইত্যাদি ট্রান্সপোর্টের সাথে বা গাড়ির সাথে যে যুক্ত, যারা এখান থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাল নিয়ে যায়, এই ধরনের লেবারগুলোকে বলা হয় হচ্ছে আনস্কিল্ড লেবার। এবার সেমি স্কিল বলতে পারি ড্রাইভার, কোনো একটা বাস চালাচ্ছে, কোনো একটা গাড়ি চালাচ্ছে, এই ধরনের স্কিল মানে সেমি স্কিল বা আংশিক প্রফেশনের সাথে যারা যুক্ত। যেমন একটা ড্রাইভার যে কেউ হতে পারে না, ড্রাইভার হতে গেলে তাকে জানতে হবে তার কোথায় স্টিয়ারিং আছে, তার কোথায় অ্যাক্সিলারেটর আছে, তার কোথায় ব্রেক আছে, কিভাবে গাড়িটা চালাতে হয় ইত্যাদি ইত্যাদি ব্যাপারে তার জানতে হবে, কিন্তু তার খুব দক্ষতা না হলেও চলবে। এর ফলে বলতে পারি সেটা হচ্ছে সেমি স্কিল্ড। এবার আসছি হচ্ছে আমাদের ম্যানুয়াল বলতে বুঝি যেখানে আমাদের কায়িক শ্রমটা প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট। যেমন একটা কৃষক সারাদিন সে মাঠে কাজ করে, মাঠে সে লাঙল টানে বা বিভিন্ন কাজকর্মের সাথে যে যুক্ত, এবং সে মেন্টাল যতটা প্রিপেয়ার থাকে তার থেকে বেশি তার কায়িক শ্রম বা শারীরিক শ্রমটা বেশি দেয়। তো সেখানে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ম্যানুয়াল লেবারের আন্ডারে পড়ছে। এরপর আসছে হচ্ছে মেন্টাল লেবার, যেটাকে আমরা বলে থাকি মানসিক শ্রম, যেটা সাথে আমি তুলনা করলে বলতে পারবো যে কায়িক শ্রম মানে শারীরিক শ্রমের থেকে বেশি পরিমাণ শ্রম আমার হচ্ছে মেন্টাল এবিলিটি যার যত স্ট্রং থাকবে সে সেখানে দিতে পারে। যেমন আমি যদি বলি একটা আইটি সেক্টরে যারা চাকরি করছে বা সে সেখানের সাথে নিযুক্ত, তারা কায়িক শ্রমের তুলনায় মানসিক শ্রমে বেশি বিশ্বাসী, এবং কারণ তাকে একটা কম্পিউটারের সামনে সবসময় তাকে বসে থাকতে হবে, তাকে বলতে হবে সে কি করে কাজটা করছে জিনিসটা। তো এই ধরনের কাজগুলোর সাথে আমরা যারা যুক্ত থাকে তাদের আমরা বলি হচ্ছে মেন্টাল লেবার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি এই সব শ্রমের আমরা যদি একটা সামারি বানাই তাহলে কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি এখানে স্কিল অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ শ্রম যেটা আছে, যার জন্য আমরা একটা এডুকেশন, একটা স্পেশালাইজড এডুকেশন আমরা নিয়ে থাকি, যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি ইত্যাদি। আনস্কিল্ড বলতে বুঝতে পারছি হচ্ছে প্রশিক্ষণহীন শ্রম, যেটার মধ্যে আমার অলরেডি আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি।
সেমি স্কিল্ড আংশিক প্রশিক্ষণপ্রাপ্ত শ্রম, এবং ম্যানুয়াল যেটা আমরা শারীরিক শ্রম বলছি, যেটার এক্সাম্পল কৃষক, এবং মেন্টাল বা মানসিক শ্রম, যার এক্সাম্পল আমরা শিক্ষকরা। এবার আমরা দেখতে পাবো যে ডিরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট লেবারের মধ্যে ডিফারেন্স কি কি আছে বা পার্থক্য কি কি আছে। দেখে নিই আমরা প্রথম পয়েন্ট। ডিরেক্ট লেবারে আমরা দেখতে পাচ্ছি বলছে সরাসরি উৎপাদনের সাথে যুক্ত, মানে সরাসরি এটা আমাদের যে ম্যানুফ্যাকচারিং যে ইউনিটগুলো থাকবে, যে বস্তুগুলো হবে তার সাথে এরা যুক্ত থাকবে। ইনডাইরেক্ট লেবার বলছে সরাসরি উৎপাদনের সাথে যুক্ত নয়। দেন সেকেন্ড পয়েন্ট বলছে এই ডিরেক্ট লেবারের কাজ হচ্ছে, মেন কাজই থাকবে হচ্ছে উৎপাদন করা। ইনডাইরেক্ট লেবারের মেন কাজ হচ্ছে উৎপাদনের সহায়ক কাজ, উৎপাদন যে হচ্ছে তার সাথে যে সার্ভিস প্রোভাইড করা হচ্ছে সেই সার্ভিস অনুযায়ী কাজ হচ্ছে ইনডাইরেক্ট লেবারের কাজ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডিরেক্ট লেবার প্রাইম কস্টের একটা অংশ, কস্ট শিটের ডিরেক্ট লেবারটা প্রাইম কস্টের আন্ডারে পড়ে, ইনডাইরেক্ট লেবারটা ফ্যাক্টরি ওভারহেডের অংশ এবং ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে এটা পড়বে। দেন আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট লেবার সহজে নির্ধারণ করা যায়, মানে ক্যালকুলেট করা ইজি। ইনডাইরেক্ট লেবারটা সহজে নির্ধারণ করা যায় না। এর একটা এক্সাম্পল আমি বলতে পারি ওয়েজেস অফ লেবার, এনি টাইপ অফ লেবার। আর ইনডাইরেক্ট হচ্ছে আমার ইনডাইরেক্ট লেবারের এক্সাম্পল দেখতে পাচ্ছি স্যালারি অফ সুপারভাইজার, স্যালারি অফ সুপারভাইজার, এখানে ওয়াচম্যানও বলতে পারি, রাইট। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট লেবারের একটা পার্থক্য। এটা পারলে তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো বা আর একবার ভিডিওটা দেখতেও পারো বোঝার সুবিধার জন্য। এবার আমরা দেখব ডিরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট লেবার যেটা আছে সেটা আলাদা করে বের করার প্রয়োজন কেন। প্রথম পয়েন্ট আমি দেখি কস্ট ক্যালকুলেশনের সুবিধা। আমার যদি ডিরেক্ট লেবার আমি জানতে পারি যে কত টাকা খরচা হচ্ছে, আমি একটা ক্যালকুলেট করতে পারবো সে পণ্যের দামের ব্যাপারে। সেকেন্ড পয়েন্ট বলছে কস্ট কন্ট্রোলের সুবিধা। কস্ট কন্ট্রোলের সুবিধা বলতে বুঝি আমার যদি ডিরেক্ট লেবার জানা যায় যে এত টাকা খরচা হচ্ছে, আমি তাহলে সেই পণ্যের দামটাকে আমি বাড়াতে পারি, কমাতে পারি, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইসিং ডিসিশনের সুবিধা। প্রাইসিং ডিসিশন বলতে একটা পণ্য তৈরি করতে তার যে ডিরেক্ট লেবারে কত টাকা খরচা হয়েছে, কত টাকা ইনডাইরেক্ট লেবারে খরচা হয়েছে, এই দুটোকে আলাদা যদি আমি করতে পারি তাহলে পণ্যের একটা সঠিক মূল্যায়ন আমরা করতে পারি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রফিট মেজারমেন্টের সুবিধা। প্রফিট মেজারমেন্ট বলতে বুঝি হচ্ছে একটা পণ্য আমার 100 টাকা থেকে আমি 120 টাকার মধ্যে আমি হয়তো সেই পণ্য উৎপাদন করতে আমার খরচা হয়েছে, তাহলে আমি কত টাকা তার প্রফিট মার্জিন রাখবো সেই হিসেবে তার আমি একটা সেলিং প্রাইস তার আমি একটা নির্ধারণ করতে পারি। তো সেই একটা প্রফিট মেজারমেন্টে আমি সুবিধা পাই। ওভারহেড অ্যালোকেশন। ওভারহেড অ্যালোকেশনে আমি অলরেডি বলেছি যে ইনডাইরেক্ট লেবার যায় ওভারহেড এক্সপেন্সের মধ্যে। তো ও ফ্যাক্টরি ওভারহেডে যখন আমি অ্যালোকেশন করব সেখানে ইনডাইরেক্ট লেবার কত টাকা অলরেডি সেখানে ধার্য করা হয়েছে বা কত টাকা তার মধ্যে ইউজ করা হয়েছে সেই অ্যালোকেটেড মানিটা আমি একটা বুঝতে পারবো ওভারহেড অ্যালোকেশনে। দেন আসছে ম্যানেজারিয়াল ডিসিশন। ম্যানেজারিয়াল ডিসিশনের সুবিধাটা কি, এই এতগুলো পয়েন্ট যখন আমার হাতে অলরেডি যদি চলে আসে, একটা ম্যানেজার সাধারণত একটা পণ্যের আগামী দিনে কত কি দাম রাখা উচিত, সেটাকে বাড়ানো উচিত না কমানো উচিত, একটা ভবিষ্যৎ একটা পরিকল্পনা করতে পারে। তো এই কারণে আমাদের ডিরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট লেবার এই দুটোকে আলাদা করা প্রয়োজন। আশা করছি আমি কনসেপ্টটা যথেষ্ট ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি এরপরেও প্রবলেম হয় কমেন্ট সেকশনে আমাদের জানাও, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের অ্যান্সারগুলো সলভ করার, এবং পারলে এই স্ক্রিনশট তুলে নিতে পারো। যদি প্রবলেম হয় আরেকবার বুঝতে চেষ্টা করো, ভিডিওটা বারবার দেখো। এবং এখানেই আজকে আমরা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পর্বে। থ্যাংক ইউ।